হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাডভোকেট আহমেদ কিবরিয়া। আজ কমলাপুর রেল স্টেশন থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছি ভ্রমণের জন্য। আমার সাথে আছেন ভাই বেরাদর, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন। তো আমি ট্রেনের টিকিট কেটে আমরা ট্রেনে উঠে পড়লাম। নির্ধারিত সময়ের 5 মিনিট পরেই ঢাকা থেকে ট্রেন যাত্রা শুরু করলো। ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে 8টা 20 মিনিটে ছেড়ে দিয়েছিল। এখন প্রায় সকাল 9টা বাজে। আমরা পদ্মা সেতু অতিক্রম করতেছি। এই দ্রুতগামী ট্রেনের কারণে এই দীর্ঘ 6 কিলোমিটার রেল সেতুটি অতিক্রম করতে খুব বেশি একটা সময় লাগে না। অল্প সময়ের মধ্যেই ট্রেনটি সেতু অতিক্রম করে ছুটে চলতেছে খুলনার উদ্দেশ্যে। তো আমরা যশোরে যাব, তার আগের স্টেশন কোটচাঁদপুরে আমরা নেমে যাব। কোটচাঁদপুর থেকে আমাদের যে নির্ধারিত গন্তব্য চৌগাছা, সেখানে আমরা যাব। কোটচাঁদপুর পৌঁছানোর সময় হচ্ছে আমাদের নির্ধারিত যেটা আছে সেটা হচ্ছে 1টা 45 মিনিটে। এখন দেখা যাক কত টাইম লাগে যেতে। আশা করি 6 ঘন্টার বেশি লাগবে না। শীতের সকালে ট্রেন জার্নির মজাই আলাদা। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি একজন ট্রেন লাভার, ট্রেনকে অসম্ভব ভালোবাসি। ইনি হচ্ছেন আমার বন্ধু বা কাজিন, যেটাই বলেন না কেন, সেও কিন্তু একজন ট্রেন লাভার এবং ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে প্রকৃতি অবলোকন করতেছে। ট্রেন দ্রুত ছুটে চলতেছে আর আমরা ফাঁকে ফাঁকে সেলফি তুলতেছি। তো নাস্তার অর্ডার দিয়েছিলাম, অলরেডি নাস্তা চলে আসছে। আমরা সকালে নাস্তা করব এখন। আমাদের নাস্তার পর্ব শেষ করতে করতে ট্রেন চলে আসলো ভাঙ্গা জংশন স্টেশনে। এখন প্রায় 9টা 45 মিনিট বাজে। তো ভাঙ্গা জংশন স্টেশনে ট্রেন 6 মিনিটের জন্য ব্রেক দিয়েছে। তো ট্রেন থেকে নেমে পাশের যে দৃশ্যগুলো আছে এগুলো ক্যামেরা বন্দি করতেছি আমি। তো একটু পরেই আবার ট্রেন ছেড়ে দিবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা দুপুর 2টা 20 মিনিটে কোটচাঁদপুর স্টেশনে এসে আমরা পৌঁছলাম এবং ট্রেন থেকে ভালো মতো নেমে আমরা ট্রেনের স্টেশনের যে আশপাশ আছে সেই আশপাশগুলোতে আমরা একটু ছবি তুললাম, সেলফি তুললাম এবং এখানে দাঁড়িয়ে আমরা অটোর জন্য অপেক্ষা করলাম। অটো পেয়ে আমরা আমাদের চৌগাছার উদ্দেশ্যে রওনা দিলাম। অটোতে করে আমরা প্রায় 40 মিনিট ইসাপুর গ্রামে পৌঁছালাম। তার আগে আমরা 20 মিনিট চৌগাছা বাজার যে মিষ্টির দোকান আছে, আমি সবসময় ওই দোকান থেকে মিষ্টি কিনি, সেখানে আমরা ব্রেক দিয়েছিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে সবার দুপুরে লাঞ্চ করতে করতে প্রায় বিকাল 5টা বেজে যায়। যেহেতু শীতের সময় অল্প বেলা, তাই আর আমরা বাইরে বের হই নাই। আমরা আপাতত এখন যে যার মতো রেস্ট নিব। শুভ সকাল। আজ 22শে ডিসেম্বর 2024 তারিখ। সকালবেলা, শীতের সকাল, শিশির ভেজা শীতের সকাল। গাছের মধ্যে শিশির ভেজা হয়ে আছে প্রতিটি পাতা এবং চারদিক কুয়াশায়, ঘন কুয়াশায় ভরা। শীতের সকালে উঠতে মজাই আলাদা যদি উঠা যায়। আর গ্রামের শীতের সকাল মানেই অসম্ভব সুন্দর এবং সেটা দেখার জন্যই তো আমরা ঢাকা থেকে আসছি, যশোরে শীত উপভোগ করার জন্য। ঘন কুয়াশার জন্য চারপাশটা অনেকটাই ঢেকে আছে। গাছগাছালি তেমনভাবে কিছুই দেখা যাচ্ছে না সামনের। খুব ঘন কুয়াশায় ঢেকে আছে ঘরবাড়িও। অসম্ভব সুন্দর লাগতেছে আমার কাছে। মনে হচ্ছে আমি দার্জিলিংয়ে আছি, এরকম একটা ফিল পাচ্ছি এখানে। অসাধারণ লাগতেছে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ভিডিওতে আপনারা যদি দেখেন তাহলেও হয়তো সেইভাবে বোঝাতে পারবো না। অসাধারণ ভালো লাগতেছে চারপাশের ঘন কুয়াশা দেখে। প্রকৃতির চিরন্তন নিয়মে শীত আসে ঘন কুয়াশার চাদর মুড়িয়ে দিয়ে। শীতের সকালে কুয়াশাচ্ছন্ন চারদিক প্রতিদিন মনে করিয়ে দেয় ষড়ঋতু দেশে এখন শীতকাল চলছে। তাই তো কবি বলেছেন, পৌষ আর মাঘে শীতের কুয়াশা ঢেকে দেয় মাঠঘাট, কনকনে শীতে মাদুর বিছিয়ে শিশু করে বই পাঠ।
প্রকৃতি আর জীবন এক অবিচ্ছেদ্য বন্ধন। শীতের কুয়াশা ভেজা সকালে প্রকৃতি যেন হাত বাড়িয়ে দেয়, সময় থমকে যায়। ষড়ঋতুর এই দেশে প্রতিটি ঋতু এক একটি নতুন গল্পের সূচনা করে। শীতের কুয়াশা নিয়ে কথা বলে শেষ করা যাবে না। মনে পড়ে যায় কুয়াশায় ভিজে খেজুরের রস সংগ্রহ করে গাছি, শিমের মাচায় কুয়াশারা মিলে করে কত নাচানাচি। শীতের এই সকালে আমি বাসার 3 তলার ছাদের উপরে উঠে কুয়াশা ঘেরা এই প্রকৃতিটাকে ক্যামেরাবন্দি করলাম আমার ভিউয়ার্সদের দেখানোর জন্য। এটি হচ্ছে বড়ি, খুলনা যশোর অঞ্চলের বেশ জনপ্রিয় একটি খাবার, কিন্তু এর উৎপত্তি স্থল হচ্ছে পূর্ব মেদিনীপুর, ভারত। আপনারা দেখতে পাচ্ছেন ছাদে বড়ি শুকানো হয়েছে। সকালবেলায় বড়িগুলো শুকানোর জন্য ছাদে দেওয়া হয়েছে। এটি মশকলাই ডাল এবং চাল কুমড়া একটি পেস্ট থেকে তৈরি করা হয়। এটি সাধারণত 3 থেকে 5 দিনের জন্য রোদে শুকানো থাকে। একবার পুরোপুরি শুকিয়ে গেলে সহজেই এটি প্রায় 1 বছরের জন্য স্থায়ী হতে পারে। মাছ দিয়ে বড়ির রান্না অসাধারণ হয় এবং সেই সাথে চাইলে বড়ি কুটে সেই ভর্তাটাও কিন্তু ভাতের সাথে খাওয়া যায়, খুবই টেস্ট হয়। এই হচ্ছে খেজুরের রস, টাটকা খেজুরের রস। প্রতি শীতে আসলেই আমার শ্বশুর আমাকে খেজুরের রস খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। আমরা এখন নাস্তা করতে বসেছি সবাই ফ্রেশ হয়ে। তো খেজুরের রসের পিঠা যেটা, সেটা সে সাথে অন্যান্য খাবার আছে, ওগুলো আমরা খাবো। এই হচ্ছে খেজুরের রসের পিঠা, খুবই সুস্বাদু। এখন সবাই নাস্তা করতেছি, নাস্তা করে আমরা বের হয়ে যাব। শীতের সকালে নাস্তা শেষ করে আমরা সাইট সিইং দেখতে বের হলাম অটোতে করে। তো আমরা এখন যাচ্ছি বীরগোবিন্দপুর বাউর, এইখানে যাব আমরা, এবং অটোতে করে আমরা সবাই যাচ্ছি। আমার সাথে ডাবলু ভাই আছে, বিথি আছে, শাফিন আছে, নওশিনা আছে, আমার খালা আছে, তারপর সেতু আছে এবং আনাবিয়া আছে, সবাই আছে। তো আমরা অটোতে করে যাচ্ছি, দেখতে দেখতে খুবই সুন্দর অপরূপ দৃশ্য। এই বাওরের যে পানির সাইডগুলো দেখা যাচ্ছে প্রকৃতির সাথে একদম মিশে গেছে, অসাধারণ লাগতেছে দেখতে। অটো থেকে আমরা খুব মজা করতেছি এবং আমাদের খুব ভালো লাগতেছে। আমার সাথে যারা আসছে সবাই খুব অবাক চোখে দেখতেছে এবং আমরা দেখতে দেখতে যাচ্ছি। অটো থেকে নেমেই আমরা এখন হাঁটতেছি। তো যেখানে অটো রাখা হয়েছে, পার্কিং ব্যবস্থা আছে সেখানে, এবং এটা বিকালবেলায় আরও বেশি জমজমাট থাকে, মানুষের লোকারণ্য থাকে অনেক বেশি তো এখন যেহেতু দুপুরের দিকে আসছি আমরা, তেমন মানুষ ছিল না, যে কারণে আমরা খুব নিরিবিলিভাবে চারপাশটা ঘুরে দেখতেছি। এর আগেও আমি এইখানে আসছি বীরগোবিন্দপুর বাওরে, এবং এটা নিয়ে একটা ভিডিও করা হয়েছিল, তো যারা দেখার হয়তো দেখতে পারেন ওই ভিডিওটা আগের। আমার এখন যশোর অঞ্চলের একটি প্রসিদ্ধ গানের কথাগুলো মনে পড়ে গেল। ঢোল বাজে আর সানাই বাজে, বাজে ফুলের বাঁশি, নূপুর পায়ে ঝুমুর ঝুমুর, তালে বাজে কাশি, তেল হলুদে ডুবুরে ডুবু, কয়না কথা নববধূ, হেলে দুলে বরণ বরে, মুখে মধুর হাসি, আরও কাজল মাখা যুগল চোখে, চীনের সুদূর ভালে আঁকে, চন্দ্রবিন্দু তারি ফাঁকে, সাজাই নবক শশী, আজগর বলে কুলোধ্বনি, আয়ের দলে বান্ধে বেনি, খোপায় পড়ে দিল আনি, ওই পুষ্প রাশি রাশি। যাই হোক, গানের কথাগুলো কেমন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা বীরগোবিন্দপুর বাওরে যে বিলগুলো দেখতেছেন বা পুকুর, এখানে মাছ সংরক্ষণ করা হয়, এখানে মাছ চাষ করা হয়, প্রচুর মাছ হয় এখানে। তো এইগুলো আমরা দেখছি এবং এখানে আশপাশ সাইডগুলো ঘুরেছি এবং সবার সাথে সেলফি তুলেছি, একে অপরের সাথে সেলফি তুলেছি, ছবি তুলেছি, এবং সেই সাথে আমরা আড্ডা দিয়েছি অনেকক্ষণ, দীর্ঘক্ষণ। এবং আমরা আড্ডা দেওয়ার ফাঁকে ফাঁকে আমাদের যে ঝালমুড়িওয়ালা মামা আছে ওনার কাছ থেকে আমরা ঝালমুড়ি খেলাম। তো ডাবলু ভাইকে ধন্যবাদ, উনি আমাদেরকে ঝালমুড়ি খাওয়ালেন। তো এই করে আমরা ঘুরে অটোতে করে আবার বাড়িতে ফিরে আসছি। আমরা সবাই বাড়িতে এসে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ সেরে নিলাম এবং যশোর অঞ্চলের খুব মজার মজার খাবার খাচ্ছি।
দুপুরের খাবার শেষ করে একটু বিশ্রাম নেবার পর আমরা বিকাল 4:30 বেরিয়ে গেলাম বাইরে ঘোরার উদ্দেশ্যে। তো আমরা এখন অটো ভ্যানে করে আমরা গ্রাম দেখতে দেখতে যাচ্ছি ডিভাইন পার্টি সেন্টারের দিকে। ডিভাইন পার্টি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট হচ্ছে ওখানে খুব সুস্বাদু খাবার, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এবং ওখানে লোকেশনটা খুব ভালো। চা কফি আছে, সবই আছে ওখানে। তো ওখানে যাচ্ছি। তো আমরা সবাই মজা করতে করতে যাচ্ছি, সেলফি তুলতে তুলতে যাচ্ছি। আমাদের ভ্যানে চড়তে এমনি আমার খুব ভালো লাগে। এটাই হচ্ছে ডিভাইন পার্টি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট এবং সাথে ডিভাইন এর যে আবাসিক হোটেলটা 3 স্টার মানের সেটাও দেখা যাচ্ছে। তো আমরা ডিভাইনের দোতলায় উঠে গেলাম এবং দোকানটায় উঠে সেখানে সবাই একত্রে বসে শীতের এই সন্ধ্যায় আমরা সবাই মিলে আড্ডা দেই। এই ডিভাইন পার্টি সেন্টারটা জনগণের জন্য সকাল থেকে রাত 9টা পর্যন্ত এটা খোলা থাকে। ডিভাইন এই পার্টি সেন্টারটা কিন্তু চৌগাছা যে নতুন বাস স্ট্যান্ডটা হয়েছে সেটা ঠিক পাশেই অবস্থিত, খোলামেলা জায়গার মধ্যে। অনেক বড় একটা পার্টি সেন্টার এবং ডিভাইন আবাসিক হোটেলটা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। আবাসিক হোটেলে এক রাত্রি যাপনের জন্য সিঙ্গেল একজনের জন্য 2500 টাকা এবং ডাবল বেডের জন্য 5000 টাকা ভাড়া। কেউ চাইলে এখানে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই, সম্পূর্ণ সিকিউরিটি আছে। এবং পাশে যে পার্টি সেন্টার আছে এখানে বিভিন্ন রকমের খাবার আছে, পিৎজা আছে, হটডগ আছে, বিভিন্ন ধরনের স্ন্যাক্স আছে, কফি আছে, সব আছে, দোতলা নিচতলা মিলিয়ে। তো আমরা খাবারের অর্ডার দিলাম, আমাদের অনেক খিদা লেগেছে, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তো আমরা খাবার খেয়ে যে যার মতো সবাই মিলে একটু সেলফি তুললাম, ছবি তুললাম। আড্ডা দিতে দিতে রাত 10টা বেজে যাওয়াতে আমরা আবার ভ্যানে করে বাসায় চলে যাই। শুভ সকাল। আজকে 23 ডিসেম্বর 2024। শীতের সকালে বের হয়েছি হাঁটতে। ঘন কুয়াশায় চারদিক। 7:30 বাজে। আমি আর ডাবলু ভাই মর্নিং ওয়াকের জন্য বের হলাম। চারপাশটা অনেক ঠান্ডা আর শীত, খুব ভালো লাগতেছে। আস্তে আস্তে হাঁটতেছি, হেঁটে হেঁটে আমরা যাচ্ছি চৌগাছা বাজারে। এখান থেকে প্রায় বাসা থেকে 2 কিলোমিটার দূরে। এটা হচ্ছে পেয়ারা বাগান। শীতের সকালে কৃষক পেয়ারা বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে ঝুড়িতে তুলতেছে এবং আলাদা করে রাখতেছে। বিভিন্ন ধরনের পেয়ারা বিভিন্নভাবে রাখতেছে। তো সামনে এগিয়ে যাচ্ছি শীতের কুয়াশায়, ঠান্ডা হিম অবস্থা। এই হচ্ছে চৌগাছার সীমানা। আমার পিছে এই হচ্ছে দেখা যাচ্ছে নদী, কপোতাক্ষ নদী। আমরা হাঁটতে হাঁটতে 2 কিলোমিটার হাঁটছি। আমরা বাড়ি থেকে 2 কিলোমিটার হেঁটে এখানে চলে আসলাম। ব্রিজ থেকে আমি আর ডাবলু ভাই ছবি তুলে পাশের যে হোটেল আছে সেখানে গিয়ে আমরা নাস্তা করি। নাস্তার অংশ হিসেবে আমি পরোটা, ডাল, সবজি, ডিম ভাজি এগুলোই খাই। আর ডাবলু ভাই খিচুড়ির সাথে ডিম খায়। পরোটাটা অনেক সফট ছিল, খুবই ভালো লাগছে। যেহেতু বিথি, নসীন, শাফিন ওরা হোটেলে নাস্তা খেতে পছন্দ করে, তাই তাদের জন্য নাস্তা নিয়ে আসি। ওয়েলকাম ব্যাক। আমরা এখন বাসা থেকে রেডি হয়ে গেছি। তো গাড়ি চলে আসছে, তো গাড়িতে করে এখন চলে যাব গদখালি। আগে গদখালির পরে ওখানে ফুলের বাগান ঘুরে তারপরে হচ্ছে বেনাপোল। তো এখন বাজে হচ্ছে 10টা 15। বের হওয়ার কথা ছিল 9টায়,
তো অনেকের গুছ গাছ, শীতের দিন তো গুছ গাছ হতে একটু সময় লাগছে আর কি। তো এখন একটু সময় লাগবে, আর কিছুক্ষণ না, 10 মিনিটের মতো লাগবে আর কি। 10 মিনিটের মধ্যে আমরা বের হয়ে যাবে। আমরা এখন চৌগাছা বেনাপোলে যে বাইপাস রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে জিকরগাছা হয়ে গদখালির উদ্দেশ্যে যাচ্ছি। তো গাড়িতে করে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। পুরো রাস্তা ফাঁকা, গ্রামের রাস্তাগুলো এরকমই হয় সাধারণত, কোনো জ্যাম থাকে না, এই কারণে খুব মজা লাগে। আর চিল মোড়ে আছি, সবাই গান শুনতে শুনতে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক। আমরা যাত্রাপথে একটু বিরতি নিলাম আর কি, জিকরগাছা রোড এটা। তো এখানে একটু চা খাচ্ছি, একটু দাঁড়াইলাম আর কি, 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। তো সামনেই জিকরগাছা মেন রাস্তা, যেটা যশোর বেনাপোলের মেন রাস্তাটা সামনে, তারপরে হচ্ছে গদখালি আর কি। খুব কাছে এসে পড়ছি, বেশিক্ষণ লাগবে না, টাইম অল্প সময় লাগবে। আর রাস্তা তো ভালো না, রাস্তা ভালোই, কোনো সমস্যা নেই। শীতের দিন তো আরো একটু বেশি মজা, চিল মোডে, কোনো গরম টরম নাই, কিছুই নাই। হ্যাঁ, কেমন ফিল করতেছো তোমরা? ভালো লাগতেছে? আচ্ছা আচ্ছা, সবাই ভালো। তো সবাই চা খাচ্ছি, ঠিক আছে। গদখালি গিয়ে পরে আবার দেখো। টি ব্রেকের পর আমাদের গাড়ি আবার ছুটে চললো গদখালির উদ্দেশ্যে। গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি। তো আমরা চলে আসলাম গদখালিতে, এখানে আমরা গাড়ি পার্ক করে রাখবো। এখন আপনারা আমার হাতে যে টিকিটটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মনোহরা ফ্লাওয়ার পার্কের টিকিট। গদখালিতে এই পার্কটি অবস্থিত এবং এখানে অনেক ফুলের বাগান এবং বিভিন্ন ফুলের সমারোহ নিয়ে এই পার্কটি সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানে জনপ্রতি 30 টাকা করে এন্ট্রি ফি। চলুন দেখে আসি। পার্কে প্রবেশ গেট দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকেই আমরা অবাক হয়ে গেলাম এর সৌন্দর্য দেখে। খুবই সুন্দরভাবে সাজানো গোছানো একটি পার্ক এবং একটি ঝর্ণা আছে, হ্যাঁ, যেটা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সামনে, এবং এর চারপাশটা খুব গোছানোভাবে এবং পরিষ্কারভাবে সাজানো। ভিতরের দিকে ফুলের বাগানের সমারোহ, এখানে ফুলগুলো দেখে মনটা ভরে গেল। এত দূর থেকে এসে যে জার্নিটা করে আসলাম সেটাতে একদম কোনো খারাপ লাগতেছে না। ফুলগুলো দেখে আরও উজ্জীবিত হয়ে যাচ্ছে মন, এত ভালো লাগতেছে বলে বোঝানো যাবে না। এত ফুল একসাথে আসলে দেখাটা সৌভাগ্যের বিষয়। গদখালি না আসলে আপনারা এই এত বড় ফুলের বাগান আসলে কেউ দেখতে পাবেন না। আর এটা যেহেতু বাগানের ভিতরে একটা গার্ডেন, এটার সাইডের যে আশপাশ আছে, এই যে ফ্লাওয়ার গার্ডেনের বাইরে অনেক ফুল আছে এখানে প্রচুর। এই পার্কের ভিতরে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন পালকি থেকে এখন নামতেছে বিথি। তো এই জায়গাগুলো অনেক সুন্দর। তো আমরা ফাঁকে ফাঁকে সেলফি তুলে নিচ্ছি, বিভিন্নভাবে ছবি তুলছি সবাই একসাথে। এবং পার্কের যে এই ফুলগুলো, বিশেষ করে আমার কাছে সূর্যমুখী ফুলগুলো অত্যন্ত ভালো লাগছে দেখতে। তো এই সূর্যমুখী ফুলের সাথেও আরও অন্যান্য বাগানগুলো আছে ফুলের, এখানে অনেক ভিতর পর্যন্ত এটার আর কি দৈর্ঘ্য। আমরা হাঁটতে হাঁটতে একদম শেষ সীমানায় চলে আসছি। সূর্যমুখী বাগানটা হচ্ছে শেষের দিকে। এত সুন্দর লাগতেছে সূর্যমুখীগুলো দেখে, অসাধারণ লাগতেছে। তাই এখন ক্যামেরা বন্দি করলাম ভিউয়ার্স আপনাদের জন্য, যে আপনারা দেখবেন। তো এই দেখতে দেখতে অনেক সামনে আগাচ্ছি আরও। অসাধারণ, খুবই সুন্দর, চমৎকার। ফুলের পাশাপাশি আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগছে, যে এই যে দেখতে পাচ্ছেন যে উপরে ছাতাগুলো ঝুলানো, রং বেরঙের বিভিন্ন ছাতা দিয়ে এখানে একটা অন্যরকমের একটা জিনিস তৈরি করা হয়েছে, যে উপরের দিকে ছাতার সমারোহ আর কি। দেখে মনে হচ্ছে রংধনুর যে রঙের মেলা আকাশের মধ্যে উঠতেছে, এরকম মনে হচ্ছে। তো আমার কাছে এই জিনিসটাও খুব ভালো লাগছে,
যে এখানে একে তো রোদটা পড়লে সেইভাবে যে নিচ দিয়ে যারা হেঁটে যাবে তাদের লাগবে না গায়ে তেমন একটা। আর দ্বিতীয় হচ্ছে দেখতে খুবই চমৎকার, মনে হচ্ছে আকাশের মধ্যেই এইরকম রং বেরঙের যেই ছাতা যেগুলো আছে সেগুলো উঠতেছে, ভালো লাগতেছে, অসাধারণ একটা বিমোহিত করতেছে। পার্কের দর্শনার্থীরা যারা আসে তারাও এখানে ছবি তোলে এবং এটাকে দেখে খুবই ভালো লাগে তাদের। খুবই চমৎকার একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমি। হয়তো অন্যান্য পার্কে এই জিনিসগুলো এখন নতুন করে অ্যাড হচ্ছে, তো আমরা আরও দেখতেছি হেঁটে হেঁটে। তো অনেকে ছবি তুলতেছে, যে যার মতো ছবি তুলতেছি এবং খুবই ফানি ছবি হচ্ছে, বিভিন্ন ধরনের মজার ছবি তুলতেছি সবাই একসাথে। এই দেখতে দেখতে এখন আমি পার্ক থেকে বের হয়ে যাচ্ছি আমরা। তো পার্কের বাইরে পানিপুরি পাওয়া যায়, বিভিন্ন ধরনের জাল জাতীয় এবং বিভিন্ন দোকান আছে, শোপিসের দোকান আছে, এখানে আপনারা আসলে দেখতে পাবেন। গোদখালি ফুলের বাগানে যাব অথচ ফুল নিয়ে আসবো না, এমন তো হতে পারে না, তাই আমরা গোলাপ ফুল কিনে নিলাম। এখন আমরা গোদখালি থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছি। তো ফুলগুলো অনেক সুন্দর এবং খুবই স্মেলি। তো আরেকটা কথা, গোদখালি ফুলের বাগানের পাশেই কিন্তু আবাসিক হোটেল আছে, কেউ যদি থাকতে চান সেখানে এসে রাত্রি যাপন করতে পারবেন। বেনাপোল যেতে আমাদের 20 মিনিট সময় লাগবে।